শাশুমা, তোমার ছেলে তো আমাকে ছাড়েই না। এখানে তো আমার হাজবেন্ড উপস্থিত, তার তো পুড়ে যাচ্ছে এক জায়গায়, ঠিকঠাক দাঁড়াতেও পারছে না, ছোটাছুটি করছে এই দিক থেকে ওই দিক। আরবির কথা শুনে আয়েশের পায়চারি বন্ধ হয়েছে। কিন্তু এক কথা ঋষির কর্ণগোচর হতেই ঋষি আরবিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঠাস করে গালে একটা চর বসিয়ে দেয়। আরবি উল্টে পড়ে আয়াসের বুকে। আরবিকে চর মারাই আয়াস রেগে বম। আয়াস ঋষিকে কিছু বলবে তার আগেই আরবি থামিয়ে দিয়ে ঋষির দিকে তাকিয়ে কটমট করে বলে, লেজ কাটা শিয়াল, ছাল ছাড়া মোরগ, কান কাটা হনুমান, লক্ষ্মী ছাড়া বাদর, তালপাতা সিপাহী, শাকচুনির জামাই, মামদুবুত, পালক ছাড়া ফকির, হাঁস, নেংটি ইঁদুর। এতদিন পর দেখা, কোথায় তুই জান পাখি জান পাখি করে মুখে ফেনা তুলবি তা না, তুই আমার গাল লাল করিস। ওয়েট কর, তোকে টিকটিকির স্যুপ খাওয়াবো উইথ ব্যাঙের ফ্রাই। তুই রিজেক্ট, তোর সাথে ননদ বিয়ে দিব না আমি। দূর হ তুই। আরবির এক নিঃশ্বাসে কথা শেষ করে এদিকে আরবির এমন রূপ দেখে সবার তো অক্কা পাওয়ার মতো অবস্থা। আয়াস ফ্যাল ফ্যাল করে আরবির দিকে তাকিয়ে আছে। এটা কি তার ডিসেন্ট বউটা? সেই ডিসেন্ট মেয়ে এমন ধারা কথা কিভাবে বলে? তার বউ তো মেপে মেপে কথা বলে, কিন্তু এখন এত কথা বলছে। কিন্তু আরবির কথায় মোটেও অবাক হল না ঋষি। সে আর একটু হিসিয়ে বলে, শালি, তোর জন্য আমরা কেউ বিয়ে করতে পারছি না, শুধুমাত্র তুই রাগ করবি বলে। বাকিদের কথা বাদ দিলাম, তারা লাইফ পার্টনার ছোটবেলা থেকে চুজ করে রেখেছে, কিন্তু এই অবলা শিশু আমি আমি তো একটা রিলেশনও করতে পারছি না। শালা মনের মানুষ পিছু পিছু ঘুরে, তবুও অ্যাকসেপ্ট করতে পারিনি তোর জন্য। আর তুই কি করলি? বিয়ে করে ফেললি। শালি আমাদেরকে জানালিও না, ট্রিটও দিলি না। এত বৈষম্য! আর তুই দেশে আসছিস কবে? এদিকে এতক্ষণ ভদ্রতার মূর্ত প্রতীক হিসেবে যে আখ্যা পাচ্ছিল, তার মুখে এমন কথা শুনে আরো চমকেছে সবাই। ঋষির প্রশ্নে আরবির দায়সারা জবাব যেন ঋষির এত গালি সে শোনেই না। 1.5 মাস। আর বিয়ে আমার অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। বিয়ে করা, রিলেশন করা, কমিটমেন্টে যাওয়া, এগুলো আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। আরবির কথা বলতে দেরি হলো, কিন্তু ঋষির চর দিতে দেরি হয়নি। কুত্তা, মফিজের বউ, তুই 1.5 মাস ধরে দেশে আর আমাদের বলিসনি? ও মাই গড! তুই চুপ থাক, আমি রুশির সাথে কথা বলি। শাশুমা, তোমার ছেলেকে অফ যেতে বলো তো। ঋষিকে থামিয়ে আরবি যেই না পিছে ঘুরলো, অমনি ঋষি পিছন থেকে ওর চুল খামছে ধরো। এই ফকিন্নি, তোর চুল কই রে? কেটে নিয়েছি। ব্যাস, ঋষি আবার একটা বসিয়ে দেয় আরবির গাড়ি। আরবি এবার তাল সামলাতে না পেরে পড়ে যায় সোফাতে। ঋষি গুটি গুটি পা ফেলে আরবির পাশে বসে, যেন তার মতো ভদ্র ছেড়ে আর নেই। বসে সে ক্লান্ত কণ্ঠে বলে, জীবনে তুই নিজের চুল আশ্রয়ছস? নিজের জন্য একটাও হেয়ার প্যাক কিনছস? সেই তো আমার পকেট মানি থেকে তোর জন্য হেয়ার প্যাক কিনতে হতো, তাও 7 সমুদ্র 13 নদী পার হয়ে। আর তুই নির্দয়ের মতো কেটে ফেললি। কেন করলি এমন বলতো? আরবি একটু এগিয়ে গিয়ে ঋষির এক হাত জড়িয়ে কাঁধে মাথা রাখলো। জার্মানিতে যাওয়ার পর সেখানে একদিন খোলা চুল দেখে এলোকেশনই সম্বোধন করে, আর আমি চাইনি। তুই চাসনি সায়ের ভাই ছাড়া তোকে আর কেউ এলোকেশে বলে সম্বোধন করুক, তাই তো? আরবি হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঋষি এক হাত দিয়ে নিজের চোখে পানি মুছে নেয়। চোখের পানি অনেক আগেই বাঁধ ভেঙেছে তার। ঋষির আম্মু এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। তোদের হাসি কান্না মারামারি ঝগড়া সব শেষ। শেষ হলে বল আমরাও মিষ্টি মায়ের সাথে কথা বলি। ঋষির মায়ের কথায় সায় জানায় ঋষির ছোট বোন রুষি। হ্যাঁ, আমরাও ভাবিপুর সাথে কথা বলবো। আর ভাবিপু, তুমি আমাকে কিন্তু চোখে দেখছো না? রুষির মুখ ফুরিয়ে কথা বলা দেখে হেসে দেয় সবাই। আরবি ইশারায় রুষিকে কাছে আসতে বলে। ঋষি মা বোনকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ, তোমরা এই শাকচুন্নিটার সাথে কথা বলো, আমি ফোন দিয়ে সবাইকে জানাই যে এই চুন্নিটা এখানে আছে। ঋষি নিজের কথা শেষ করে ফোনটা বের করতেই আরবি ছো মেরে ফোনটা কেড়ে নেয়। আমার সবাইকে জানানোর হলে আমি দেশে এসেই জানাতাম ঋষি। এখানে আমি একটু কাজে এসেছি, কাজ শেষে হলেই ব্যাক করব, এমনটাই পরিকল্পনা ছিল। আর তার মধ্যেই বিয়েটা হয়ে গেল। আমি কাউকে নিজের সাথে জড়াতে চাই না। তোর সাথে দেখা, তাও অনাকাঙ্ক্ষিত। আমি যদি জানতাম পাত্র তুই, তাহলে আজ এখানে উপস্থিতও হতাম না। বাবাই আমাকে ইচ্ছে করে তোর মুখোমুখি দাঁড় করিয়েছে। আমি তাকে আগেই জানাতে নিষেধ করেছি। কাউকে না জানালে আমি তুলি, সাওদার, তন্ময়কে তো জানাবই। বেচারা কিভাবে অপেক্ষা করে আছে জানিস? না ঋষি, কেউ না, মানে কেউ না। তোর কথা আমি শুনবো না। ঋষি আরবির থেকে থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোন করে। এগিয়ে আরবি ঋষির থেকে ফোনটা নেওয়ার জন্য হাতাহাতি করছে, কিন্তু শেষ রক্ষা হলো না।
গ্রুপ কলের সবাই জয়েন হয়েছে ইতিমধ্যে। অন দ্য কল। এই ঢেপু বাহিনী 1 নম্বর ফকির নিয়ে আমার সামনে তাড়াতাড়ি চৌধুরী ম্যানশন মানে আহমেদ স্যারের বাড়িতে চলে আয় যদি এক জীবনে বিয়ে করতে চাস তো, না হলে এই ফকির নিয়ে আবার পালাবে। নিজের কথা শেষ করে ঋষি ফোন কেটে দেয়। আরবি পারে না ঋষির চুল ছিঁড়ে টাকরা দাদু করে দেয়। ঋষি আর আরবি শুরু করেছে মারামারি। শুরু হতেই এদিকে অবাক হতে হতে কোমায় চলে গেছে চৌধুরীরা। জাহানারা বেগম এই সবার নিতে না পেরে ধমকে ওঠে। এইসব কি হচ্ছে? এটা তো ভদ্রলোকের বাড়ি নাকি? আর বড়নাথ বউ, এইসব কি হচ্ছে? তুমি এদের কিভাবে চেনো? আরবি জাহানারা বেগমের দিকে না তাকিয়ে জবাবটা দেয়। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আরবির কথা শেষ হতেই ঋষি বলে, এতেই এই অবস্থা? এখনো 3টা সাইক্লোন অন দ্য ওয়ে, তারা ঝড়ের বেগে আসছে। সে যে কি করবে আল্লাহ মালুম। খুব তো আমাদের মেয়ে তুলে এনে বসিয়ে রেখেছেন আপনাদের বাড়িতে, ভেবেছেন কোনো ঝামেলাই নেই, তাই তো? এবার বুঝবেন মেয়ে আর মেয়ের ফ্রেন্ডরা কি জিনিস। কি দুলাভাই কি বলে, ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন? দেখুন, ব্ল্যাকমেল ছাড়া আমাদের মিশু বিয়ে করেনি এটা জানা কথা। সে তো শায়ের ভাই ছাড়া আর কাউকে চোখেই দেখতে পায় না, তাহলে স্বেচ্ছায় বিয়ে কেমনে কি? তবে বিয়ে করেছেন মেনে নিলাম, আমরাও চাই ও জীবনে এগিয়ে যাক, খুব ভালো থাকুক। তবে ওকে কষ্ট তো এক ফোঁটাও দিতে পারবেন না, এটা শুনে রাখুন। ওকে এক বিন্দুও কষ্ট দিলে আমরা ওর বেস্ট ফ্রেন্ডরা তার জান কবচ করতেও দুইবার ভাববো না। বুঝতেই পারছেন আমাদের সবার জান পাখি। সো বি কেয়ারফুল মিস্টার স্যার। যদি প্রশ্ন জান পাখিকে নিয়ে হয় তাহলে অ্যান্টনিও গুতারেসকেও স্পেয়ার করব না। এই ছেলের সাহস দেখে সবাই অবাক না হয়ে পারে না। মন্ত্রীর বাড়ি এসে তাকে ধমকাচ্ছে, কত দেখা বাকি তাদের। শহর জুড়ে রহমতের বৃষ্টি নেমেছে। ঝুমঝুম বৃষ্টি, তার তীব্র বাতাসের শাসা ধ্বনি যে মুখরিত ধরণী। এই বৃষ্টি মুখর দিনে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে ছুটছে 3টা চড়ুই। চৌধুরী বাড়ি তখন নিস্তব্ধ। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত থাকলেও কারোর মুখে কোনো বুড়ি নেই। সবাই পরখ করছে আরবি আর ঋষিরাজকে। এই দেশে এখনো বাড়ির বউয়ের বন্ধুদের আলাদা নজরে রাখা হয় না। আবার বন্ধু যদি হয় ছেলে, তাহলে তো কথাই নেই। এখনো তাদের ধারণা এই ছেলে বন্ধু আছে মানেই মেয়ে খারাপ, তার চরিত্রে দোষ আছে। আমজাদ চৌধুরী, আকরাম চৌধুরী ইতিমধ্যে ড্রয়িং রুম থেকে তাদের ঘরে চলে গেছে। আজমল চৌধুরী বাড়িতে নেই, কিছু কাজে শহরের বাইরে গেছে, তাই তিনিও অনুপস্থিত। জাহানারা বেগম সোফায় বসে আছে, তার পাশে নির্জনা দাঁড়িয়ে। তানিয়া চৌধুরী ছেলেদের সাথে দাঁড়িয়ে। অন্তি এখনো চুপচাপ বসে আছে। অদ্রি তার পাশে দাঁড়িয়ে। সে জানে অন্তি আর শুভর সম্পর্কের কথা, কিন্তু অদ্রি এটা বুঝতে পারছে না যে অন্তি আপু কাউকে কিছু না বলে চুপচাপ পাত্রপক্ষের সামনে বসে পড়ল। আর বরাবরের মতো চৌধুরী ব্রাদার্সের একসাথে। আবির কম করছে না আয়াসকে লেকপুল করতে। আয়াসও যে আবিরকে ছেড়ে দিচ্ছে তা না, দুইজন কাউকে ছাড় দেবে না। ঋষির বাবা মা আর রুশিও আরবির সাথে টুকটাক কথা বলে এখন চুপচাপ আছে। আহাদ চৌধুরী আর আফসানা চৌধুরীও নির্লিপ্ত। সবার নজর আরবি আর ঋষিরাজের ওপর। হুট করে নীরবতা ভেঙে ঋষি আরবিকে বলে, স্রোত কোথায় মিষ্টি পাখি? আরবি ঋষির কথার উত্তরে কিছু বলবে তার আগে তানিয়া চৌধুরী বলে উঠলেন। ঋষি তানিয়া চৌধুরীর দিকে না তাকিয়ে সোফায় শরীরটা এড়িয়ে দিয়ে বলে, স্রোত মিষ্টিপরি আর শায়ের ভাইয়ের একমাত্র আদরের ছেলে, আর আমাদের একমাত্র রাজপুত্তুর। ব্যাস। উপস্থিত সবার মাথায় আকাশ ভেঙে পড়ল এই একটা কথাই। কিং কর্তব্য বিমূঢ়। সবাই কেউ হয়তো একটাও আশা করেনি। আয়াস নিজেও চমকিত, কিন্তু শেষ পর্যন্ত চুপ থাকলেন না জাহানারা বেগম। কি এই মেয়ে একটা ছেলে আছে সেটা আমাদের আজ বলছে? আয়াস দাদুভাই, শেষমেশ তুমি এক বাচ্চার মাকে বিয়ে করলে, আমার অমন সুন্দরী নাতনিকে প্রত্যাখ্যান করে। আর এই মেয়ে, তুমি তো একবার বলেছিলে যে তোমার কাবিন হয়েছিল। এমনি আহাদ আহসান ও তাই বলেছিল। তাহলে বাচ্চা কোথা থেকে এলো? শুধু কাবিন হয়েছিল তাই এক বাচ্চার মা হয়ে গেলে। না জানি এই মেয়ের চরিত্রে আর কি কি সমস্যা আছে। আয়াস চুপ করে থাকতে পারল না, ধমকে ওঠা জাহানারাকে। দাদি, মাইন্ড ওর ল্যাঙ্গুয়েজ। ভুলে যেও না তুমি মিসেস আদ্রিয়ান আয়েশ চৌধুরীর সম্পর্কে এমন মন্তব্য করছো। নিজের জবান সামলাও। ঋষি খুশি বোধ হয় না আয়াসের কথা শুনে। ঋষি উঠে এগিয়ে গিয়ে জাহানারা চৌধুরীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখে। আপনি ঠিকই বলেছেন মিসেস চৌধুরী, এই মেয়ের চরিত্রে অনেক সমস্যা আছে। না হলে নিজের 18 বছর বয়সে 8 মাসের অনাথ বাচ্চাকে নিজের কোলে কেউ তুলে নেয়?
আবার সেই ছেলেকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। ওর সামনে এটাও উচ্চারণ করা বারণ যে আরাব্য স্রোত খান ওর নিজের বাচ্চা না। চরিত্রের সমস্যা আছে বিধায় কয়েক মাসের সম্পর্কের জন্য আজ পর্যন্ত ও একা ছিল। আর এ বিয়ে করছে না, এর পেছনেও কোনো না কোনো কাহিনী আছে। চরিত্রের সমস্যা আছে বিধায় নিজে যাকে ভালোবাসে তাকে দিনের পর দিন বছরের পর বছর রিজেক্ট করে এসেছে। 25 বছর বয়সে ওর জীবনে সৌহার্দ্য শায়ের খান ছাড়া কারোর অস্তিত্ব নেই। আসলেই চরিত্রের সমস্যা। ঋষি নিজের কথা শেষ করে থামে, সবার দিকে এক পলক চায়। সকলে বাঘারা হয়ে দাঁড়িয়ে আছে। তখনই হন্তদন্ত হয়ে মেইন গেট দিয়ে তিনজন প্রবেশ করে। তাদের অবস্থা এমন যে তারা যুদ্ধ জয় করে এসেছে। তাদের মধ্যে দুটো মেয়ে আর একটা ছেলে। সবার নজর তাদের দিকে। আরাবি উঠে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলে, তোরা কাল আছিস, আমার আর এনার্জি নেই। অলরেডি ঋষি ফকিনের থেকে 3টা থাপ্পড় খেয়েছি, আজ আর পারবো না। তিনজনই একসাথে এসে জড়িয়ে ধরে আরাবিকে। একবার তুলি টান দিয়ে নিজের কাছে আনে তো আরেকবার সাউদা তন্ময়। এদের টানাটানি যে বিরক্ত হয় আয়াস। সে চুপ করে দাঁড়িয়ে না থেকে আরাবি সহসাই টেনে নিজের কাছে নিয়ে আসে। কি করছো তোমরা? তোমাদের টানাটানি তো দেখি আমার বোধ ছেড়ে যাবে। তিনজনে ফ্যাল ফ্যাল করে এসে একে অপরের দিকে তাকায়। সময় নিয়ে ধাতস্থ হয় তিনজনে। আয়েশের কথাটা তাদের বোধগম্য হতেই চড়াও হয় আরাবির ওপর। তন্ময় নিজের জুতো খুলতে খুলতে বলে, ফকিন্নি রে, ওইখানে দাঁড়া, তোর হচ্ছে আজ। তোর জন্য আমরা এখনো আনম্যারিড, আর তুই বিয়ে করে নিলি, তো আমাদের ছাড়া। তোর একটু লজ্জা করলো না? বুক কাঁপলো না আমাদের অধিকার না দিয়ে বাস্য করে বাড়তে নিবাইছে? সাউদা দুম করে কিল বসিয়ে দিল তন্ময়ের পিঠে। তুলি কটমট করে আরাবিকে উদ্দেশ্য করে বলে, ভাই, রোজ বাড়িতে এত এত কথা শুনেও তোর জন্য অপেক্ষা করি, আর তুই কি করলি? আমাদের ছাড়া বিয়ে করে নিলি? ঋষি ওদের আর একটু উত্তপ্ত করতে বলে, গাইজ, ও শুধু বিয়ে করেনি, 1.5 মাস যাবৎ ঢাকাতেই আছে, আর আমাদের কাউকে কিছু জানায়নি। আবার বলছে আজকে হুট করে দেখা না হলে জানাতোও না। আর আমাকে তো ওর সাথে যুদ্ধ করে তোদেরকে ফোন দিতে হয়েছে, সে কিছুতেই ফোন দিতে দিবে না। তিনজনা তপ্ত চোখে তীব্র আক্রোশ ভরা চাহনি দেখে আরাবি ওখান থেকে কেটে পড়তে চাইল, কিন্তু বিধিবাম শেষ পর্যন্ত রক্ষা হলো না। শেষ পর্যন্ত 4টা বাদরের তোপের শিকার হতে হলো। ফরগিভ মি ইয়ার, আর এমন করব না আমি। এরপর বিডিজে আসলে তোদের জানাবো আমি। সাউদা আরাবিকে টেনে হিসিয়ে বলে, তুই বিডি ছেড়ে যাবি কখন যে আসার প্রশ্ন উঠছে? বিয়া করছো বোন? জামাইকে ভালোবাসা চুটিয়ে সংসার করো, আর আমাদের রাজপুত্রকে নিয়ে আসো। আরাবি নিজের কান সাউদার থেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ায়। আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। এখানের বাতাসও আমাকে তার উপস্থিতি জানান দেয়। প্রত্যেকটা জায়গা তার আধিপত্য। আমি দায়ে পড়ে এখানে এসেছি, তাছাড়া আসতাম না আমি। এসেছি, চলেও যাব। আর বিয়ের কথা বললি না, উনি যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে মানিয়ে নিতে পারে তবে এই বিয়েটা টিকবে, নয়তো নয়। তবু আমি এখানে থাকতে পারবো না। আর রইল বাকি আমার আব্বাজানের কথা। সে আসবে দেশে, তার বাবার দেশ দেখার প্রচুর ইচ্ছা তার। সে আসবে, ঘুরবে, নিজের দেশকে জানবে, আর আমার সাথে ব্যাক করবে জার্মানিতে। আর একটা কথা স্রোতের কানে যেন না যায় যে ও আমার বাচ্চা না। কেউ যদি ওর সামনে ভুলেও এটা উচ্চারণ করেছে, তাকে দুনিয়াতে জাহান্নাম ভ্রমণ করিয়ে আনবো আমি। রিমেম্বার ইট। আরাবির কথায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। তন্ময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। ওকে ওকে, তুই চলে যাস, আমরা কেউ আটকাবো না। তবে মাঝে মাঝে আসিস। 7টা বছর পর তোকে দেখছি, এমন আর করিস না, একটু যোগাযোগ রাখিস। আর স্রোতকে তাড়াতাড়ি আনিস, আমরা সিলেটে ট্যুর দিতেই পারি, তাই না? তন্ময়ের কথায় সবাই সায় জানে। আরাবি মুচকি এসে বলে, ওকে ওকে, যাওয়াই যায়, আমার খিদে পেয়েছে। আরাবির খিদে পেয়েছে শুনে আয়াস তড়িঘড়ি আরাবির কাছে যায়। একে, তোমার খেতে পেয়েছে তুমি বলবে না? আম্মু, ওকে খাবার দাও। আয়াসের ব্যাকুল চিত্তের কথা শুনে তুলি, সাউদা, তন্ময়, ঋষি হুহা করে হেসে দেয়। তুলি আয়াসকে টিপ্পনি কেটে বলে, আরে দুলাব্রো, এত ব্যস্ত হবেন না। আপনার বউয়ের এই খাবারের খিদে পায়নি, তাকে খাওয়া নিয়ে অনেক সমস্যা করতে হয় বুঝলেন। রীতিমতো খাবার ঠুসে ঠুসে খাওয়াতে হয়। ওর তো সিলেট খিদে পেয়েছে। ওর খিদে পেয়েছে মানে ও সিলেট যাবে, গুরুকুলে যাবে, যেখানে আমরা অনেক বছর কাটিয়েছি। পুরো সিলেট ঘুরবে, ব্যাম্বু চিকেন খাবে আর বাঁশকুড়ুল খাবে। ওর সিলেট যাওয়ার ইচ্ছে হলেই বলবে খিদে পেয়েছে, ব্যাস। ওর বলতে দেরি। আর ফ্যাব 5 মানে আমাদের 5 জনের গ্রুপ হাঁটা লাগাবে সিলেটের দিকে।
সবাই মনোযোগ দিয়ে তুলির কথা শুনল, তবে তাদের বর্ণনা অনুযায়ী এই আরবিকে মিলাতে পারছে না। আবির একটু কৌতুকে কণ্ঠে বলে, মনে হচ্ছে বান্ধবীকে খুব ভালোবাসেন। আবিরের কথার উত্তরে ঋষি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, এত ভালোবেসেও তো আগলে রাখতে পারলাম না, শয়তানের নজর থেকে তো বাঁচাতে পারলাম না। ক্যাফেতে বসে কফি মগে চুমুক লাগাচ্ছে তিন যুবতী। তিনজনের মুখ ভার রাজ্যের তমসাদাদের মুখে ভিড় করেছে। একজন মাঝে মাঝে নাক টানছে, তার নাক টানার শব্দে বিরক্ত হচ্ছে বাকি দুজন। এর মধ্যে একজন বেশ চড়াও হলো, ফিহু, এমন করে নাক নেড়ে টেনে খবরটা সত্যি কিনা তার খোঁজ রাখা, নাহলে তোর নাক কেটে দেবো, তখন তোকে সবাই নাক কাটা ফিহা বলবে। অন্য সময় হলে ফিহা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতো, কিন্তু এখন তার মন খারাপ, তাই ঝগড়াটা করে আর মন খারাপটা কমালো না। সে বৃষ্টির কথা শুনে সামনে থাকা টিস্যু পেপার নিয়ে চোখ মুখ মুছে বলে, কি করি বলতো বৃষ্টি, কিভাবে খোঁজ লাগাবো? বৃষ্টি একটু ভাবুক হলো। পাশে থাকা মাহমুদা এবার ফিহাকে উদ্দেশ্য করে বলে, খবরের সত্যতা নিশ্চিত না করে এভাবে কাঁদছো কেন ফিহা? বি স্ট্রং, ওকে? মাহমুদের কথার পিছে মাথা নাড়ল ফিহু। গোপন সূত্রে খবর পেয়েছে যে তার স্বপ্নের রাজকুমার আগে বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে। তার দুঃখে পড়ে এই বৃষ্টিমুখর দিনে এমন একটি জরুরি মিটিং ডেকেছে। তবে এই জরুরি মিটিংয়ে উপস্থিত নেই অদ্রি। ফিহা অদ্রিকেও ফোন করেছিল, কিন্তু অদ্রি স্টাফ করে জানিয়ে দিয়েছে তার বাড়িতে স্টার জলসার ড্রামা সিরিয়াল চলছে, এখন সে আসতে পারবে না। অগত্যা তাকে ছাড়া মিটিং শুরু করেছে ফিহা। তারা তিনজন প্ল্যান করছে কি করা যায়। এর মধ্যে মাহমুদের ফোনটা ঝংকার করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে নাম্বার চেক করতে ভ্রু কুচকে আসে তার। এ তো রাতেই সে বদমাইশ ছেলেটি যে ফোন দিয়ে চোরনি বলেছিল। মাহমুদা ফোনটা রিসিভ করে 3 কোটি গালি দেওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু মাহমুদার গালি দেওয়ার আগেই অপর পাশ থেকে ভেসে আসে একটা মিষ্টি কণ্ঠ। স্তব্ধতার কানে কানে আমি কথা কই, তুমি কি শুনবে আমার সোনালি বিকেলের গল্প? তোমার হাতে কি আছে অবসর? একটি চিমটি সময়, ওগো সুন্দরী তমা। তবে চলো ওই মূল্যায়নের পাশে, আজ আমি শুধু তোমারই সাথে কথা কইব। মাহমুদা মুগ্ধ হয়ে অপর পাশের জনের কবিতা আবৃত্তি শুনল। এই মুগ্ধতার রেশ কাটছে না। একটু আগেই এই ছেলেকে গাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর এখন কিনা মুগ্ধ হয়ে থাকে শুনছে। আসলেই মন পাল্টায় ক্ষণে ক্ষণে। তা যদি হয় একটা মেয়ের, তবে পাল্টাতে সময় লাগে না। এই তাদের ভালো লাগবে, মনের শান্তিতে সে আকাশে উঠবে যেন পৃথিবীর সব সুখ তার ঝুলিতে। আবার এই তাদের ভয়ঙ্কর মন খারাপ হবে, জগতের সব বিষয়ে তারা বিষাদ ঠেকবে। তবে একটা জিনিস পাল্টায় না, তা হলো ভালোবাসা। এটা ছেলে হোক কিংবা মেয়ে, এবার মন থেকে ভালোবাসলে শত চেষ্টার পরও ঘৃণা করা যায় না। মনের কোথাও না কোথাও সেই ভালোবাসার সুপ্ত অনুভূতি হয়ে যায়। সময় চলছে আপন গতিতে, কেউ কারো জন্য থেমে নেই। ফ্যাব 5-1 হওয়ার কেটে গেছে আরও কয়েকটা দিন। আরবি তাদের সাথে এখন নিয়মিত যোগাযোগ করে। ইতিমধ্যেই ঋষি ফিহাকে প্রপোজ করেছে। ফিহা এই অবিশ্বাস্য দৃশ্য দেখে অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। যে ছেলে এতদিন তাকে শুধু ইগনোর করে গেছে, সে প্রপোজ করছে। ভাবা যায় এগুলো? অবিশ্বাস্য হলেও সত্যি যে ঋষি ফিহাকে প্রপোজ করেছে। তারা এখন একটা সম্পর্কে আবদ্ধ। তুরি, তুষার, সাউদা, তন্ময় এর বিয়েও সামনে। আবিরও নতুন বিজনেস নিয়ে ব্যস্ত। 3 ইডিয়টসের এখন বেশ খুশ মেজাজে আছে। রহমান বাড়িতে সবকিছু স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই আহির আর তার বাবা মায়ের সম্পর্ক। কোনো কারণবশত আহির কথা বলে না তাদের সাথে। সাউদা, তুরির পরিবারও খুশি বিয়েতে মত দেওয়ার, কিন্তু হুট করে রাজি হওয়ার কারণ তারা খুঁজে পাচ্ছে না। তারা এখনও আরবির ফিরে আসা সম্পর্কে অবগত নয়। মূলত আরবি তাদের গম্ভীর গলায় বলেছিল, আমি দেশে আছি, এই কথা যেন আর কারো কানে না যায়। আই রিপিট ইট, কারো কানে না, মানে কারো কানে না। আরবির এমন গম্ভীর গলার কারণ শুনে একটু অবাক হয় ওর বন্ধুগণ। তারা আগে এমন আরবিকে দেখেনি। অবাক হলেও তারা আরবির কথা রাখে, কাউকে জানেনি আরবির কথা। রাত অনেক, আয়াস বাড়ি ফিরে দেখে আরবি নেই। এত রাত হয়েছে এখনো বাড়ি ফেরেনি। তবুও আয়াস পাঞ্জাবি খুলে ডিভানের ওপর ছুঁড়ে মারে। টেনশনে মাথা দপদপ করছে তার। সারাদিন ছোটাছুটি করতে করতে ক্লান্ত সে, আর এসে আরবিকে রুমে না পেয়ে মেজাজ খারাপ হচ্ছে। বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে আরবিকে কল করে, কিন্তু বিধিবাম আরবির আয়াসের মনোবাসনা পূর্ণ হলো না। আরবির ফোন বন্ধ। আয়াস ফোনটা ছুঁড়ে মারে দেওয়ারে, 2 হাত দিয়ে মাথা ধরে বসে থাকে।
আজকে সে ঠিক করে নিয়েছে আরবে ফিরলে বেশ কিছু কথা শুনিয়ে দেবে। এতে টেনশন আর নিতে পারছে না সে। একদিকে পার্টি টেনশন, বিরোধী পক্ষ একটার পর একটা ঝামেলা করছে, আর সব সামলাতে গিয়ে আয়েশের কাল ঘাম ছুটে যাচ্ছে। আর অন্যদিকে তার ঘাটতেরা বউ কখন কি করে কিছুর ঠিক নেই। প্রশ্ন করেও উত্তরও দেয় না। আরবির হুটহাট সেন্সলেস হওয়ার কথা শোনার পর থেকে আরও টেনশনে থাকে আয়াস। আয়াসের ভাবনার মাঝে রুমে প্রবেশ করে আরবি। আয়াস আরবিকে কড়া কণ্ঠে একটা ধমক দিতে যাচ্ছিল, কিন্তু আরবির বিধ্বস্ত রূপ দেখে রাগ পড়ে যায় তার। তড়িঘড়ি এগিয়ে আসে আরবির কাছে। আরবির হাতে ড্রেসিং করা দেখে ঘাবড়ে যায় আয়াস। আরবির কেটে যাওয়া হাত নিজের হাতের মুঠোয় নেয়। কি হয়েছে তোমার আরু? হাত কাটলো কি করে? তাকে আরু বলে সম্বোধন করায় আরবি আয়াসের দিকে তাকায়। অল্প একটু কেটেছে, বাদ দিন না এই টপিক। আয়াস বুঝলো আরবি কিছু বলবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে আরবিকে ফ্রেশ হয়ে আসতে বলে। আরবি বাধ্য মেয়ের মতো ফ্রেশ হয়ে একটা প্লাজো আর ওভারসাইজ টি শার্ট পরে। আয়াস নিজেও ফ্রেশ হয়ে এসে দেখে আরবি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আয়াস ছোট ছোট পায়ে আরবির কাছে যায়, আরবিকে জড়িয়ে নেয়, মৃদুর স্বরে বলে, কোথায় ছিলে আরু? এত দেরি হলো কেন? আর তোমার হাত টাইপা কাটলো কি করে? আরবি আয়াসের বাহুবন্ধনী থেকেই ক্ষীণ কণ্ঠে জবাব দেয়, ড্যাফোডিলস ক্যাসিনোতে গিয়েছিলাম কয়েকজনের সাথে পূর্ণ হিসেব মেটাতে। সেখানে একটা কাচের গ্লাস ভাঙতে হাত কেটে যায়। এখন জিজ্ঞেস করবে না কিসের হিসেব, আমার ভালো লাগছে না আর প্রশ্নোত্তর করবো। আর বা খাড়া হয়ে গেছে আরবির কথা শুনে। তার বউ এত রাত পর্যন্ত এই জঘন্য জায়গায় ছিল, আবার সেই কথা অকপটে বলে দিচ্ছে। একবারও ভাবল না যে আয়াস তাকে ভুল বুঝতে পারে। দীর্ঘশ্বাস গোপন করে আর একটু নিবিড়ভাবে জড়িয়ে নেয় আরবিকে। শরীর খারাপ লাগছে? আহা, একটু মাথা ব্যথা করছে। তোর যে ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে। আয়াস একটু সুস্থির নিঃশ্বাস ছাড়ো। আরবিকে সে বিশ্বাস করে, আর তুর্যকে আরবি ফ্রেন্ড সেটাও জানে। ঘুমাবে না? ঘুম আসবে না, স্লিপিং পিল শেষ। আয়াস মনে মনে নিজেকে হাজারটা গালি দিল। বউয়ের ওষুধ শেষ আর সে খেয়াল করেনি। আরবি আয়াসকে চুপ থাকতে দেখে বুঝলো আয়াসকে ভাবছে। আয়াস ভাবনা সাইডে রেখে আরবিকে জিজ্ঞেস করে, কাল স্রোত আসবে? আরবি অবাক হয় আয়াসের কথায়। স্রোত যে আসবে সে মনে রেখেছে। চমকিত স্বরে আয়াসকে জিজ্ঞেস করে, আপনার মনে আছে? মনে থাকবে না? আমার ছেলে আসবে যে, আমি তার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। সে আসবে, আমাদের সাথে থাকবে, আমাদের মাঝে ঘুমাবে। আমি তাকে নিয়ে ঘুরতে যাব। অনেক প্ল্যান আছে আবার, বুঝলে স্রোতের আম্মু? আরবির প্রশান্তি যে বুক ভরে আসে। সে তো ভেবেছিল আয়াস হয়তো ঠিক চোখে দেখবে না স্রোতকে, আর এমনটাই স্বাভাবিক। কিন্তু আরবিকে ভুল প্রমাণিত করে দিয়ে আয়াস স্রোতকে নিজের ছেড়ে বলছে। আরবি ভেবেছিল স্রোত আসলে ওকে এই বাড়িতে উঠাবে না, বাড়ির কোন সদস্যের তোপের মুখে পড়ার সুযোগই দেবে না। কিন্তু এখন কোনো অসুবিধা নেই, আয়াস সব সামনে নেবে এইটুকু ভরসা তার আছে। এখন ছেলে ঠিকঠাক এসে পৌঁছালেই শান্তি পাবে। ভার্সিটির বকুলতলায় বসে আছে 3 ইডিয়টস আর তাদের প্রিয় আপু মাহমুদা। অদ্রি এখনো ফিহাকে বলেনি যে তার ঋষিরাজ আর কাউকে নয়, তার আপুকে দেখতে গেছে। ওদের নতুন নতুন সম্পর্ক শুরু, তাই চাইনি এই কথা শুনে ফিহা কোনো ঝামেলা করুক। অদ্রিরও মাঝে মাঝে কথা হয় তুর্যের সাথে। মানুষটা নিতান্তই কম কথা বলে। অদ্রি কথা বলে বলে কানের পোকা বের করে দেয়, তবুও লোকটা ধৈর্য ধরে শোনে। মাহমুদারও কথা হয় সেই অজ্ঞাত পুরুষের সাথে। রোজ নিয়ম করে কথা বলে। মাহমুদাকে সুখ বলে সম্বোধন করে সেই অজ্ঞাত ব্যক্তি। মাহমুদারও ভালো লাগে, অবশ্য লাগার কথা কেউ মন থেকে আবেগ মিশিয়ে কোনো নামে সম্বোধন করে সেই ডাক অন্তর পর্যন্ত পৌঁছায়। মাহমুদা ভেবে পায় না এই অজ্ঞাত পুরুষের ওপর কিসের এত টান। সে তো ঠিক করে চিনেও না তাকে, তবুও উপেক্ষা করতে পারে না। মুখের ওপর ফোন কেটে দিতে পারে না। মুগ্ধ হয়ে শোনে তাকে। এই মুগ্ধতার রেশ কি কখনো শেষ হবে না? ফিহা ফোনে ঢুকে আছে, তার মুচকে মুচকে হাসছে। সবাই ওর দিকে শকুনি দৃষ্টিতে দেখছে। সবাইকে একসাথে তাকাতে দেখে ভরকে যায় ফিহা। ভ্রু কুচকে বলে, কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই এমন মুচকে মুচকে হাসছিস কেন? অদ্রির কথা শুনে ফিহা একটু লজ্জা বেরো। লজ্জার রেশ তার চোখে মুখে দেখা যাচ্ছে। রাঙা হয়ে উঠেছে মুখ। নিচের দিকে তাকিয়ে হাত কষ্টাতে কষ্টাতে বলল, আসলে ঋষি আসছে আমাকে নিতে, আজ ওর বন্ধুদের সাথে দেখা করাবে। ফিহার কথা শুনে সবাই একসাথে বলে উঠল, ওহো। সবাইকে একসাথে এমন রিয়াক্ট করতে দেখে ফিহার লজ্জার মাত্রা বাড়ল।
ফিহাকে লজ্জায় মূর্ছা যেতে দেখে আরও টিপ্পনি কাটছে। এর মধ্যে বৃষ্টি ন্যাকা কান্না শুরু করে দিল। বৃষ্টির হঠাৎ ন্যাকা কান্না দেখে বিরক্ত হলো সবাই। প্রথম প্রথম সবাই বৃষ্টির ন্যাকা কান্না দেখে সিরিয়াস হলেও এখন কেউ পাত্তা দেয় না, কারণ সবাই জেনে গেছে এই মেয়ের ন্যাকা কান্নার পিছিয়ে কোনো বেহুদা কারণ থাকে। বৃষ্টি দেখলে কেউ তাকে গুরুত্ব দিচ্ছিল না। কান্নার মাত্রা আরো বাড়লো ওর। মাহমুদা বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে কি বৃষ্টি, নাকে কাঁদছো কেন? বৃষ্টির সুযোগ পেল বোধ হয়, কান্না থামিয়ে সে বলল, সবার কেউ না কেউ আছে, আর আমি সারা জীবন সিঙ্গেল কমিটির সভাপতিই রয়ে গেলাম। সবাই এখন ব্যস্ত, আমি দুধে মিশে গিয়েছে, আর আমি রাটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। বৃষ্টির কথা শুনে সবাই হু হা করে হেসে দেয়। অদ্রি হাসি থামিয়ে বলে, ভাবিজান, তোমাকে আর আটির মতো গড়াগড়ি খেতে হবে না। আমার ভাইয়ের সাথে লাইনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বৃষ্টির নাক মুখ কুচকে বলল, ইস, তোর এই ঝগড়টে সার ভাই, ইয়া! সে যদি পৃথিবীর শেষ মানুষও হয় তাহলে আমি তাকে লাইন মারবো না, দরকার হয় গলায় কলস বেঁধে নদীতে ডুব দিয়ে মরতে হবে। বৃষ্টি কথাটা শেষ করে মুখ বাঁকিয়ে চলে গেল হেলে দূরে। বৃষ্টির যাওয়ার দিকে তাকিয়ে সবাই সশব্দে হেসে দিল। তপ্ত দুপুরে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত আয়াস, আরাবি, আফসানা, আহাদ, জাহানারা বেগম, নির্জনা, তানিয়া, অদ্রি, অন্তি, আয়ান, আমান সকলে বসে আছে একসাথে। আরাবির শরীরটা খারাপ, তাই আয়াস নিজেও বের হয়নি, আরাবিকেও বের হতে দেয়নি। স্রোত আসছে, তাকে বিমানবন্দর থেকে পিক করতে গিয়েছে আবির। সকলে তার অপেক্ষায়। জাহানারা বেগমের তো সহ্য হচ্ছে না। পরের ছেলের জন্য এত দরদ কেন এদের? নির্জনা বেগম আর তানিয়া বেগম কৌতূহলবশত দাঁড়িয়ে আছে। তারাও দেখতে চায় কোন দেশের রাজপুত্র আসছে। এর মধ্যে আবির, তুর্য আর একটা সুন্দরী মেয়ে প্রবেশ করে। মেয়েটার পাশে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসছে 7 থেকে 8 বছরের একটা বাচ্চা ছেলে। এতটুকু ছেলের হাঁটার ভঙ্গিমা দেখে সকলে বাকরুদ্ধ। টকটকে ফর্সা শরীরের কালো প্যান্ট আর কালো হুডিতে যেন চোখ ধাঁধানো সুন্দর লাগছে। মাথা ভর্তি গ্রে কালারের চুল কপালে পড়ে আছে, ধূসর চোখে গোল ফ্রেমের চশমা পরা। আরাবি এগিয়ে গিয়ে ছেলের সামনে হাঁটু মুড়ে বসে। স্রোত আরাবির 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলে, আসসালামু আলাইকুম আম্মাজান। আরাবি মৃদু হেসে সালামির জবাব দিয়ে ছেলেটার কপালে চুমু খায়। ছেলেটার বোধহয় একটু অভিমান হলো। সে পেছনে ঘুরে বলে, আপনি আমাকে ছেড়ে এতদিন ছিলেন আম্মাজান, জানেন আমি কত মিস করেছি আপনাকে। আজ আপনি আমাকে নিতেও যাননি, কষ্ট পেয়েছি আমি। আরাবি ছেলেকে কোলে তুলে নিয়ে সারা মুখে চুমু এঁকে দিল। আব্বাজান, আমি তো এখানে কাজে এসেছি, আপনি তো বুঝছেন আমার দিকটা। আমিও আব্বাজানকে অনেক মিস করেছি, কিন্তু কাজ শেষ না হলে কি করে যাই বলুন তো। আর আপনাকে নিয়ে যেতে পারিনি কারণ আমি অসুস্থ একটু। স্রোত এবার আম্মাজানের ঘাড়ে মুখ গুজে দিয়ে জড়িয়ে ধরল। আম্মা, আপনি কি খুব অসুস্থ? না আব্বা, অসুস্থ ছিলাম, এখন ঠিক আছি। আমার আব্বাজান যে চলে এসেছে। সবাই অবাক হচ্ছে তাদের মা ছেলেকে দেখে। এই যুগে এসেও এমন আম্মাজান আব্বাজান সম্বোধন করে। জাহানারা বেগম অবাক হয়ে দেখছে এই মেয়ে এত নরম সুরে কথা বলতেও জানে। আফসানা বেগম দৌড়ে এসে স্রোতকে নেয়। আহাদ চৌধুরী এসে আদরে আদরে ভরিয়ে দেয় স্রোতকে। আরে নানু ভাই, কত বড় হয়ে গেছো, এইটুকু পুষকে দেখেছিলাম। স্রোত বোধহয় লজ্জা পেল তাদের কথা শুনে। আম্মাজান ছাড়া কাউকেই চিনে না সে। এর মধ্যে একজনের গমগমে কণ্ঠ শুনতে পায় সে। আব্বু, তুমি ওকে নানু ভাই বলছো কেন? ও আমার ছেলে, তাই দাদু ভাই বলে ডাকবে, বুঝতে পেরেছ? না হলে ছেলে দিব না তোমার কাছে। স্রোত বাঘারা হয়ে গেছে আয়াসকে দেখে। এই লোকটাকে তো একদম তার আব্বাজানের মতো দেখতে। আয়াসের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, আব্বাজান, আম্মাজান, এই চাচুটাকে তো অনেকটা আব্বাজানের মতো দেখতে। আয়াস এগিয়ে এসে কোলে তুলে নিল স্রোতকে, ইচ্ছে মতো আদর করে বলে, আমি তো আপনার আব্বাজানই হই। স্রোত বিস্ময়কর দৃষ্টিতে আরাবির দিকে চায়। আরাবির ইশারায় স্রোতকে আশ্বস্ত করে। স্রোত তড়িঘড়ি জড়িয়ে ধরে আয়াসকে। আব্বাজান। আয়াসের বুক ভরে আসে স্রোতের ডাক শুনে। আয়াস আর একটু শক্ত করে জড়িয়ে ধরে ছেলেকে। আবির এসে আয়াসকে বলে, এই ছেলেটা আমাকে দিয়ে দে। এত মিষ্টি কোনো ছেলে হয়, কি সুন্দর করে কথা বলে, তুই ভাবতেও পারবি না। দেখলেই এত আদর আদর পায় না। উফ। আবির কথা শেষ করে আয়াসের থেকে স্রোতকে নিতে গেলেও আয়াস দেয় না। আবিরের দিকে চোখ পাকিয়ে বলে, আমার ছেলে তোকে কেন দিব? আগে আমি আদর করব, তারপর সময় থাকলে তুই করবি। আবিরও কম না, সেও কেড়ে নেয় এক প্রকার স্রোতকে। স্রোতের ব্যথা লাগবে ভেবে আয়াস বেশি টানাটানি করে না।
আবির স্রোতকে করে নিয়ে আয়েশকে উদ্দেশ্য করে বলে, আরে আমিও ছেলে চাচ্চু হই। গাড়িতে আস্তে আস্তে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এটা আমার চ্যাম্প। তুমি জানো ও কোন ক্লাসের ফার্স্ট বয়? স্পোর্টস চ্যাম্পিয়ন স্কুলের। তুমি জানবে কি করে? তোমার সাথে কি ফ্রেন্ডশিপ হয়েছে নাকি? আবিরের কথা শেষ হতেই তার উপর হামলা হয়। হামলা করেছে অদ্রি, অন্তি, আয়ান, আমান। তারাও স্রোতকে করে নিতে চায়। স্রোত বেজায় খুশি এতজনের ভালোবাসা পেয়ে। ছোট থেকে হাতে গোনা কয়েকজনের ভালোবাসা পেয়েছে সে। পরিবার বলতে আম্মাজান ছাড়া কেউ নেই। আজ তার এত বড় পরিবার হয়েছে, সে খুব খুশি। স্রোত সবার করে করে ঘুরছে। জামাই বাবা জীবন, তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ না। একটা মেয়েরই কণ্ঠ শুনে সবার নজর তার দিকে যায়। সবাই স্রোতকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছে যে তুর্য আর মেয়েটাকে খেয়ালই করেনি। অদ্রিয় তুর্যকে দেখে লজ্জায় নুয়ে পড়ে। আরবি মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, চৈত্র। যাক, এতক্ষণে ম্যামের খেয়াল হয়েছে যে চৈত্র বলেও কেউ আছে। সরি, আমি খেয়াল করিনি। আমি তোমার সাথে দেখা করতে বাড়ি না গিয়ে সোজা এখানে এসেছি। বাড়ি থেকে অনবরত ফোন আসছে। এতদিন পর দেশে এসে বাড়িতে না গিয়ে এখানে এসেছি, আর তুমি আমাকে খেয়ালই করছো না। চৈতিমা, তুমি চলে চলে যাবে? চৈত্র স্রোতের কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ বাবা, এই দেখো তুমি তোমার ফ্যামিলির কি সুন্দর আদর খাইছো। আমাকেও তো আদর খেতে যেতে হবে। আসছি বাবা। চৈত্র সবার থেকে বিদায় নিয়ে নিল। আয়েশ অনেক করে বলেছে, কিন্তু চৈত্র আর থাকলো না। বলেছে পরে একদিন এসে দেখা করে যাবে। তুর্য যাবে চৈত্রকে পৌঁছে দিতে। এই শুনে অদ্রি ফুঁসছে। কই, তাকে তো এত সময় বা গুরুত্ব কিছু দেয়নি। আজ ফোন দিক দফা রফা করে ছাড়বে সে। তুর্য অদ্রির রিয়াকশন দেখে স্মিত হাসে। আমার মেঘলা আকাশ, মেঘে ঢাকা চারপাশ। আমি নিশ্চল হয়ে অবলোক দৃষ্টিতে গগন পানে চাহিয়া ভাবি কি এমন ছিল আপনার চোখের মাঝে যা বারংবার মুগ্ধ করেছে এই আমাকে। মাহমুদা ব্যালকনিতে দাঁড়িয়ে বাম হাত দিয়ে কানে ফোন ধরে আছে। হালকা বাতাসে তার কোমর ছাপানো খোলা চুল উঠছে, আর ডান হাতটা বাড়িয়ে বৃষ্টিতে ভেজাচ্ছে। কাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। আকাশ যেন তার সব কান্নাটুকু নিংড়ে দিতে ক্ষান্ত। তবে মাহমুদা ঠোঁটে মৃদু হাসি। সে মুগ্ধ অজ্ঞাত পুরুষের কণ্ঠে কবিতা শুনে। কেউ কণ্ঠে এত আবেগ ঢেলে কবিতা আবৃত্তি করতে পারে তা জানা ছিল না তার। অপর পাশে ব্যক্তি কবিতা আবৃত্তি করে আর মাহমুদা মুগ্ধ হয়ে শোনে। এই মুগ্ধতার শেষ নেই কোথাও। মাহমুদাকে চুপ থাকতে দেখে অপর পাশের জন আবার বলে ওঠে, ভেজা রাত্রি, অজস্র স্মৃতি, এঁকে যায় কত মুখ, অশ্রুর ঢেউ মৃদু মৃদু কাপে ছোট্ট শূন্য বুক। মাহমুদা কেঁপে উঠল এমন আকুতি ভরা কবিতা শুনে। অজ্ঞাত ব্যক্তি কি তাকে সম্বোধন করার পায়তারা করছে, নাকি নিজের করুণ অবস্থা জানা দিচ্ছে? আর মাহমুদা উপলব্ধি করছে তার অভিব্যক্তি। সে তো চেনেও না এই ব্যক্তিকে, কিন্তু তার মনে হয় কোথাও না কোথাও তো শুনেছে এই কণ্ঠ। কিন্তু মাহমুদা মনে করতে পারে না কোথায় শুনেছে। দুইজনই চুপ, কেউ কোনো কথা বলছে না। একে অপরের নিঃশ্বাসের শব্দ অনুভব করছে। দুইজনই অনুভব করতে ব্যস্ত। রহমান বাড়িতে সবাই টুকটাক রেডি হচ্ছে। তারা পার্টির উদ্দেশ্যে বের হবে। ব্লু মুন প্যালেসে একটা বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে যাবে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন হয়েছে রহমান ইন্ডাস্ট্রির। আরিয়ান আবিরের নতুন বিজনেসের ইনভেস্টর আহির রহমান। অতএব সেলিব্রেশনি পার্টিতে তাদের পুরো পরিবারই ইনভাইটেড। সেটার জন্য রেডি হচ্ছে সবাই। মিম অয়নকে রেডি করে নিচে নামলো। আহির নিচে অপেক্ষা করছে। ইতিমধ্যেই সবাই নিচে নামলেও এখনও নামেনি ছোট শয়তান দুটো, মানে বৃষ্টি আর নোমান। তারা ঝগড়া করতে গিয়ে সবার থেকে পিছিয়ে গেছে। আহির ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। বড়রা বের হয়ে গেলেও নোমান আর বৃষ্টির জন্য এখনও বের হতে পারেনি আহিররা। আহির মেজাজ হারিয়ে দিল এক ধমক। ধমক খেয়ে বৃষ্টি আর আহির সুরসুর করে নিচে নেমে এলো। অয়ন তাদের দেখে ফোকলা দাঁতে ফিক করে হেসে দিচ্ছে। অয়নের সামনে দুটো দাঁত পড়েছে। অয়নের হাসি দেখে দুজনেই লজ্জিত। ইস, কি একটা পরিস্থিতি! ভাতিজার সামনে বকা খাচ্ছে আর ভাতিজা হাসছে। দুইজনকে নামতে দেখে আহির তাদের উদ্দেশ্য করে বলছে, আমার আগে দুটো গাড়িতে গিয়ে বসবি। যদি আর লেট করছিস তো তোদের রেখেই চলে যাব। আহিরের কথা কর্ণগোচর হতেই দুইজনই একসাথে দৌড় দিয়ে গাড়িতে গিয়ে বসল। মিম তাদের দেখে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে বলে, এরা কোনো দিনও ভালো হবে না। দুইজন গাড়িতে উঠে মুখ ফুলিয়ে বসে আছে। তাদের সম্মানে লেগেছে ভাতিজার সামনে বকা খাওয়ায়। নোমান বৃষ্টির দিকে তাকিয়ে বলে,
ভাইয়া কি ভুলে গেছে যে আমার আর ছোট নেই, যথেষ্ট বড় হয়ে গেছি। সে এখন আমাদের এইভাবে বকে মান সম্মান ক্ষুণ্ণ করতে পারে না। বৃষ্টির সুযোগ পেলে বোধ হয় নোমানকে একটু জ্বালানোর। সে নোমান পাশ ঘেঁষে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ, ভাইয়া তো আর জানে না যে তার ছোট বোন এখন সিনিয়রদের প্রেমের কবিতা শোনায়। কত বড় হয়ে গেছে সে। নোমান রেগে বৃষ্টিকে কিছু বলবে তার আগে আহির চলে আসে। নোমান বৃষ্টির দিকে কটমট করে তাকালো, তার দৃষ্টির অর্থ সে দেখে নেবে বৃষ্টিকে। নোমানের তাকানো দেখে বৃষ্টি একটা ভেংসি কেটে অয়নের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। ব্লু মুন প্যালেসে মানুষের আনাগোনা চলছে। আবির নতুন বিজনেস উদ্বোধন উপলক্ষে অনেক বড় পার্টির অ্যারেঞ্জ করেছে। সেখানে বিজনেস পার্টনার, ইনভেস্টর, স্টাফ, আত্মীয় সহ বন্ধু বান্ধব সবাই ইনভাইটেড। ফ্যাব 5 একটু দূরেই স্রোতকে নিয়ে টানাটানি করছে। আবিরের সাথে তাদের খুবই ভাব হয়েছে। আবির আয়াস সবাইকে স্বাগতম জানাচ্ছে। আজমল চৌধুরী এখনও দেশে ফিরেনি, তাই তিনি অনুপস্থিত। আফসানা বেগম খাবার দাবারের দিকটা দেখছেন। আফরোজা বেগম একা এসেছেন, যদিও তাকে পুরো পরিবার সমেত আসতে বলেছে, কিন্তু তিনি একাই এসেছেন। নির্জনা দাঁড়িয়ে নিজের বাপের বাড়ির লোকের সাথে কথা বলছে। তানিয়া গেস্টদের সাথে কথা বলছে। আহাদ চৌধুরী আর আমজাদের চৌধুরী টুকটাক খেয়াল রাখছেন সব কিছু। অদ্রি অন্তি স্রোতের কাছে। আয়াস বেজাজ বিরক্ত সবার স্রোতকে নিয়ে টানাটানিতে। তার ছেলে সে নিজেই চান্স পায় না এদের ঠেলাঠেলিতে। আয়াস ভ্রু কুচকে এগিয়ে গেল স্রোতের কাছে। স্রোত ছিল তন্ময়ের করে। এদিকে ঋষি টানাটানি করছে তন্ময়ের থেকে নেওয়ার জন্য। আয়াস যত পালো ততটা গম্ভীর করল কণ্ঠ। কি হচ্ছে এখানে? আয়াসের গম্ভীর গলা শুনে সবাই তার দিকে তাকায়, কিন্তু সবাই আয়াসের অভিব্যক্তি আগেই বুঝে যায় যে এই লোক ছেড়ে নিতেই এমন গম্ভীর সাজার নাটক করছে। স্রোত আব্বাজানকে দেখে তার দিকে 2 হাত বাড়িয়ে দিল সহসাই, যার অর্থ আমাকে করে নাও। আয়াস মুচকি হেসে ছেলেকে করে নিল। স্রোত আব্বাজানের গলায় মুখ গুজে দিয়ে বলে, আম্মা যাব। আয়াস এদিক ওদিকে তাকিয়ে আরাবিকে খুঁজল এবং পেয়েও গেল। সে কর্নারে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। আয়াস স্রোতকে করে নিয়ে এগিয়ে গেল সেদিকে। আয়াসকে যেতে দেখে একটা ভেংচি কাটলো তুরি। সাউদা কটমট করে তাকালো তন্ময় আর ঋষির দিকে। এই তোদের টানাটানিতে যেয়ে স্রোত বিরক্ত হয়ে চলে গেল। ইস, বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না। উফ, কি কিউট বাচ্চাটা। তন্ময় বন্ধুভবনের সবচেয়ে বেশি ঠোঁট কাটা। তন্ময় সাউদার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, বিয়েটা জলদি করে নে, এমন একটা স্রোত এনে দেবো, কথা দিচ্ছি ডার্লিং। তন্ময়ের কথা শুনে সাউদা ইচ্ছে মতো কিল খুশি মারল তন্ময়কে। অন্তি অদ্রি ওদের কাণ্ড দেখে হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। ঋষি আর তুরি আগুনে ঘি ঢালার কাজ করছে। সাউদাকে এটা সেটা বলে কারো রাগে দিচ্ছে। অন্তি তো বলেই ফেলল, ভাবির বন্ধুরা এক একটা নমুনা। অদ্রির কথা শুনে ঋষি অদ্রিকে বলল, তোমার ভাবিও কম বড় নমুনা না, আস্তে আস্তে সব জানতে পারবে। এইটুকু ছেলেকে কি বানিয়েছে দেখো। 8 বছর বয়সে এমন ফ্যাশন সেন্স আসে কি করে? হাঁটা চলার কি ভঙ্গিমা, কি অ্যাটিটিউড। তুলি ঋষির কথায় সায় জানিয়ে বলল, ও সৌহার্দ্য শাহরুখ খানের জেরক্স কপি। শাহরুখ ভাইয়ের সব কিছু রাখতে সবসময় বাপের গেট আপ নেয়। লুক, ওর দিকে দেখো, ওর হেয়ার স্টাইল, ড্রেস আপ, চোখে শাহরুখ ভাইয়ের মতো চশমা। ওকে দেখলেই মনে হয় জুনিয়র খান সাহেব। সাউদা তুলির প্রতি উত্তরে বলে, ওকে ভাইয়ার মতো বানিয়েছে ওর আম্মা। এখন শাহরুখ খানের মতো মাল্টি ট্যালেন্টেড হয় কি না সেটা দেখার অপেক্ষা। সবাই বোধহয় বুঝলো সাউদার কষ্টটা, তাই আর কেউ কথা বাড়ালো না। আবির এদিকে দেখছে এখনো তার স্পেশাল গেস্ট এসে পৌঁছায়নি। আবির ফোন করতে নিলেই দেখতে পায় তারা চলে এসেছে। আবির ব্যাকুল হয়ে এগিয়ে গেল রহমানদের কাছে। উষ্ণ স্বাগতম জানিয়ে ভেতরে নিয়ে আসে। হঠাৎ আবিরের চোখ যায় আহিরের পেছনে দাঁড়ানো বৃষ্টির দিকে। বৃষ্টি দেখে আবির 7 আসমান থেকে পড়েছে। ওদিকে বৃষ্টির অবস্থা আরো খারাপ। আবির যদি ভুলেও আহিরকে বলে দেয় যে বৃষ্টি কিভাবে তার সাথে ঝগড়া করেছে, তাহলে বৃষ্টি শেষ। এদিকে নোমান শকুনি দৃষ্টিতে তাকাচ্ছে আবির বৃষ্টির দিকে। সে বোঝার চেষ্টা করছে এদের এমন রিয়াকশন কেন। এদিকে আবির এমন ভাব করো যেন বৃষ্টিকে চিনেই না। বৃষ্টির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে যদি জানতো পার্টিটা চৌধুরীদের, তাহলে জীবনেও আসতো না। সে এদিক ওদিক অদ্রিকে খুঁজছে। আবির আছে মানে অদ্রি আছে। খুঁজতে খুঁজতে পেয়েও গেল। বৃষ্টি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরো অদ্রিকে।
অদ্রিতার সামনে না পেরে পড়ে গেল, সাথে বৃষ্টিও পড়ল। দুটো অ্যাডাল্ট মেয়েকে এইভাবে পড়ে যেতে দেখে সবাই হাসাহাসি করছে। এদিকে অদ্রির কাছে দাঁড়িয়েছিল ফ্যাব 5। ওরা বৃষ্টিকে দেখা মাত্রই চমকে উঠেছে। আজ যে এই পার্টিতে কি হতে চলেছে ভাবলেই গলা শুকিয়ে আসছে তাদের। হঠাৎ করে আবিরের তীব্র চিৎকারে থেমে যায় হাসাহাসি। বেরিয়ে যান এখান থেকে, আই সেড গেট লস্ট। আরবির সামনে আহিরকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় একটা শুকনো ঢোক গিলল সাউদা। রহমানদের পুরো পরিবার বাকরুদ্ধ যেন কথা বলতে ভুলে গেছে। আয়াস আরবির কাঁধে হাত রেখে বলে, আরবি, কোনো সমস্যা? আবির পুরাই শক। তার গেস্টদের এইভাবে অপমানিত হতে দেখে আমজাদ চৌধুরী ধমকে উঠলেন আরবিকে। জাস্ট শাট আপ বেয়াদব মেয়ে, এটা কোন ধরনের ব্যবহার জানো? ওনার কত বড় বাপের মানুষ, তাদেরকে তুমি এইভাবে অপমান করছো? কোনো ম্যানার্স নেই? আহির আমজাদ চৌধুরীকে দাঁতের দাঁত চেপে বলে, ডোন্ট টক টু হার লাইক দিস। ওর সাথে এইভাবে কেউ কথা বলে না, আর আমার সামনে তো একদমই না। শি ইজ মাই লিটল প্রিন্সেস। এবার চৌধুরী বাড়ির সবাই অবাক। আহিরকে আরবি অপমান করছে, আর আরবির হয়ে কথা বলছে আহির। আফিয়া বেগম একটু দূরে দাঁড়িয়েছিলেন। আরবিকে দেখে তিনি দৌড়ে আরবির কাছে আসতে নিলেই আরবি আবার চিৎকার করে ওঠে, যেতে বলুন এখান থেকে ওনাদের। একদম না, দূরে থাকুন আমার থেকে, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আফিয়া বেগম কেঁদে ওঠে আরবির কথা শুনে। কাঁদতে কাঁদতে আরবিকে বলে, তুই এতটা পাষাণ কি করে হতে পারিস? আমি তোর জন্মদাত্রী মা, একটা ভুলের জন্য কত শাস্তি দিবি? একের পর এক ঝটকা খাচ্ছে সবাই। আরবির রহমান বাড়ির মেয়ে, আর এতদিন সবাইকে বলে এসেছে সে অনাথ। বাবা মা বেঁচে থাকতেও কোনো মেয়ে নিজেকে অনাথ দাবি করে? ভিড় ঠেলে এবার আফসারা বেগম এগিয়ে আসলেন। আরবিকে নিজের একসাথে জড়িয়ে নিয়ে আফিফা বেগমকে বলে, ওর মা তো আমি, তোমরা ওকে জন্ম দিয়েছিলে, আবার মেরেও ফেলেছ। এখন কোন অধিকার দেখাতে এসেছ? এখন কোন অধিকার দেখাতে আসবে না। ও আমার পুত্রবধূ, বুঝতে পেরেছ? এত বছর পর নিজের ছোট বোন আর মেয়েকে দেখে বাঁখারা আদনান রহমান। তিনি কি করবেন বুঝতে পারছেন না। চোখ দিয়ে অঝরে বর্ষণ হচ্ছে তার। আরিফ রহমান আর নূরজাহান বেগমের অবস্থা একই। সবার চোখে পানি, কিন্তু নিজেকে ধরে রাখতে পারল না বৃষ্টি। দৌড়ে গিয়ে চাপটে ধরল আপুকে। আরবি চেয়েও বৃষ্টিকে সরাতে পারছে না। মিম এখন অয়নের হাত ধরে দাঁড়িয়ে আছে। অয়ন মিমকে উদ্দেশ্য করে বলে, মাম্মা, এটা সেই আন্টিটা যার ছবি ও রুমে দেখেছিলাম। মিম অয়নকে জড়িয়ে ধরে ব্যাগ থেকে ফোন বের করে মেহুকে ফোন করে। অন দ্য কল। তোকে কতবার বলেছি আমাকে ফোন না করতে, তাও কেন ফোন করিস? অন্য সময় হলে মিম মেহুর কথা ধরে বসে থাকতো, কিন্তু আজ যেন মেহুর কথা কানে যায়নি তার। মিম ক্ষীণ কণ্ঠে বলে, মেহু, মিষ্টি আমাদের সামনে, যদি দেখা করতে চাস তো ব্লু মুন প্যালেসে চলে আসিস। মিম কথা শেষ করে ফোনটা কেটে দিয়ে আহিরের দিকে তাকায়। আহির এক ধ্যানে বোনের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে আহির গিয়ে আরবির হাত ধরে হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়ে। প্রিন্সেস, কথা বলবে না আমার সাথে? ভাইও খুব খারাপ, তাই না? তোমাকে তোমার খুশি দিতে পারিনি। একজন ব্যর্থ ভাই আমি। আরবি পাথর হয়ে দাঁড়িয়ে আছে, যেন আহিরকে সে দেখতে পাচ্ছে না। সবার চোখে পানি, শুধু আরবি ছাড়া। আবির আরবিকে উদ্দেশ্য করে বলে, ভাবি, সবাই এত কষ্ট পাচ্ছে দেখছো তো? যাই হয়ে যাক না কেন, মিটিয়ে নাও সব। দেখছো তো কত কষ্ট পাচ্ছে সবাই, কিভাবে কাঁদছে দেখো। আবিরের কথার গণগোচর হতে আরবি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনি কষ্টের কথা বলছেন? সদ্য অষ্টাদশে পা দেয়া, অষ্টাদশীর থেকে যখন তার ভালোবাসা কেড়ে নেওয়া হয় তখন তার কেমন লেগেছিল আবির চৌধুরী? তার কি কষ্ট হয়নি? কেঁপে ওঠেনি তার কায়া? আমি আমার শায়রের গুলিবুদ্ধ রক্তাক্তর বুকে চুমে এঁকেছি। তার ভালোবাসার রক্তে রঙিন হওয়ার আগে তার রক্তে রঞ্জিত হয়েছি আমি। তার নিথর দেহ নিজের দুই হাতে আঁকড়ে ধরেছিলাম আমি। তখন আমার কেমন লেগেছিল? তাকে হারিয়ে ফেলার ভয়ে আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম। প্রত্যেকের কাছে আহাজারি করেছি আমি। ডক্টর, নার্সের পা ভিজেছে আমার অশ্রুতে। তাকে ফিরিয়ে দেওয়ার জন্য কত আবেদন করেছি আমি রবের কাছে, তার বান্দার কাছে। কেউ রাখেনি কথা, কেউ শোনেনি আমার আর্তনাদ। তাহলে আমি কেন শুনবো? সবাই নিজ নিজ স্বার্থ হাসিলে নিজের মতামতকে প্রাধান্য দিতে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল। আমাদের টোনাটনির সংসার শুরু হওয়ার আগেই আমার টোনাকে খুন করেছিল। স্রোতের মাথার উপর থেকে তার বাবার হাত তুলে নিয়েছে। আমার হাজারো ছোট্ট স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্বপ্ন ভাঙলে কতটা কষ্ট হয় জানেন? বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। আজও তার নামের পরে মৃত্যু উচ্চারণ করতে আমার কতখানি পড়ে জানেন আপনি? প্রত্যেক দিন মৃত্যু যন্ত্রণা সহ্য করি আমি।
প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করি। আমার কষ্টের কাছে তাদের এই কষ্ট কি ক্ষুদ্র নয়? এইটুকু কষ্ট কি তাদের প্রাপ্য নয়? আপনি মিটমাট করার কথা বলছেন? আচ্ছা, করবো মিটমাট। তাহলে ওনাদের বলুন আমার সাইকোকে আমার কাছে ফিরিয়ে দিতে বলুন আমার সোনালী প্রহরগুলো, মুছে দিতে বলুন আমার জীবনের বিষাক্ত 7টা বছর। তাহলে আমি ক্ষমা করে দেব তাদের। জিজ্ঞেস করুন তো আমার কথা রাখতে পারবে কিনা। জানি পারবে না। যে চলে যায় তাকে ফিরিয়ে আনা যায় না। ওনাদের দেখলেই আমার একটা কথাই মাথায় আসে, ওনারা আমার সায়রের খুনি। দে আর গড ডেম ফ্লায়ার্স। আয়াস আরাবির হাত শক্ত করে ধরে। সে এতদিন ভাবতো কোনো দিন কিছু যদি সায়র সামনে এসে দাঁড়ায় তাহলে আরাবি হয়তো তার সাথে চলে যাবে, কিন্তু যে নেই আয়াস তার ফিরে আসার ভয় করছে। তার মৃত্যু এতগুলো বছর পরের আরাবি তাকে এত ভালোবাসে, এভাবেও ভালোবাসা যায়? আবির এতক্ষণ আহিরের হয়ে কথা বললেও আরাবির কথা শুনে তার মনও বিষিয়ে উঠেছে। এই কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সবাই? আদনান রহমান আর চুপ থাকতে পারলেন না। তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মারে, আমরা খুন করিনি। যদি জানতাম ওই শয়তানদের মনে এমন কিছু আছে তাহলে কখনো সঙ্গ দিতাম না। আরাবি এক পলক তাকায় নিজের বাবার দিকে। আপনারা ওনাকে প্রত্যক্ষভাবে না মারলেও পরোক্ষভাবে মেরেছেন মিস্টার রহমান। আপনাদের ঘৃণ্য কর্মের জন্য উনি নিজেকে সেভ করার চেষ্টাও করেনি। তাহলে এই কাপুরুষদের সাহস বা ক্ষমতা কোনোটাই ছিল না সায়র খানের বুকে গুলি চালাবে। মনে আছে নিশ্চয়ই কি করেছিলেন। আচ্ছা, বাদ দিলাম উনি নিজেকে সেভ করেনি, ওনার ব্যাপার। কিন্তু আমি আপনার পায়ে পর্যন্ত পড়েছিলাম, কিন্তু আপনি আমাকে সেদিন ওনার কাছে যেতে দেননি। সেদিন যদি আপনি আমাকে যেতে দিতেন তো আজ উনি আমার সামনে থাকতো। সেটাও আমি মেনে নিলাম, নিজের মেয়ের লাইফ রিস্কের জন্য আপনি যেতে দেননি, কিন্তু আপনি আমাকে একটা কলও করতে দেননি। আমার ফোন সেদিন যদি আপনার না কাটতেন আমি যদি সায়র ভাইকে বা নির্ভীক ভাইকে ফোন দিতে পারতাম তো আমার সায়র আমার কাছে থাকতো। বলুন না, থাকতো না? এত কিছুর পরে বলছেন আপনারা খুনি করেননি। হোয়াট আ গ্রেট জোক। তীব্র বর্ষণের পর প্রকৃতি তার তাণ্ডব লীলার ইতি টেনেছে। দীর্ঘ সময় ধরে বর্ষণের ফলে পরিবেশ একদম ঠান্ডা। এখনো ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, হয়তো দূরে কোথাও এখনো বৃষ্টি হচ্ছে। প্রকৃতির মতো তাণ্ডব লীলা চলেছে ব্লুমুন প্যালেসে। গেস্টরা বিদায় নিয়েছে কিছুক্ষণ আগে। তারা অবশ্য মুখরোচক আলোচনা বসিয়েছিলেন। প্রত্যেকের মুখে মুখে চৌধুরীদের ঘরের গল্প। তবে আয়াসের ভয়ে কেউ সামনে কিছু না বললেও পিছনে টিপ্পনি কাটতে পিছপা হবে না। রহমানদের অবস্থা করুন। তারা একজন নানাভাবে আরাবিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আরাবি তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। হৃদয়হীনা পাষাণের মতো বসে আছে অন্যদিকে মুখ ফিরিয়ে। আবির প্রথমে সব মিটমাট করতে চাইলেও আরাবির কথা শুনে রহমানদের সাথে কথা বলতে ইচ্ছুক নয়। যদিও আরাবি এখন খোলসা করে কিছুই বলেনি। আয়াস এখনো আরাবির হাত শক্ত করে ধরে আছে। স্রোত অন্তি অদিকে জড়িয়ে আছে। এখানে কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। সবাই নিশ্চুপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আরাবি নিচের দিকে তাকিয়ে আছে। কারোর পায়ের শব্দ শুনে চোখ তুলে তাকায়। একটা প্রাপ্তবয়স্ক সুদর্শন ছেলে এগিয়ে আসছে তড়িঘড়ি করে। কোলে থাকা ছোট্ট বাচ্চাটা নামিয়ে হাঁটু ভেঙে বসে আরাবির সামনে। আরাবির সোফাতে নির্লিপ্ত ভঙ্গিতে বসে ছেড়ে আরাবির দুটো হাত ধরে পলকহীন তাকিয়ে আছে তার মুখের দিকে। আরাবিও কিছু বলছে না। ছেলে এবার আরাবির সাথে কথা বলে। তুতা পাখি কথা বলবে না ভাইয়ার সাথে? আমি কি দোষ করেছি বলো তো? আমাকে কেন শাস্তি দিলে? আমি ভাই হারালাম, এরপর বোনও ছেড়ে চলে গেল। আমার কি কষ্ট হয়নি? তুমি একবার ভাইয়ার সাথে কথা বলবে না? আরাবির সামনে থাকা পুরুষটিকে একটা চমৎকার হাসি উপহার দিয়ে ছোট্ট আওয়াজে আওড়ালো, শায়ন ভাইয়া। আহির এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ নেই। এগিয়ে গেল আরাবির সায়নের দিকে। আরাবিকে টেনে তুলে জাপটে ধরে সে। তার বোন তার সাথে কথা বলছে না, অথচ অন্যজনকে ভাইয়া বলে ডাকে। আর সে চুপচাপ সহ্য করবে? এতটাও ভালো মানুষই আহির দেখাতে পারল না। বোনের ব্যাপারে সে খুব সিরিয়াস। আরাবিকে শক্ত করে জাপটে ধরে সায়নকে উদ্দেশ্য করে বলে, এটা আমার বোন, বুঝছো? আমার লিটল প্রিন্সেস। ওর ভাগ আমি কাউকেই দেব না। আরাবি আহিরকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, রহমান বাড়ি কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আশা করি আমি বোঝাতে পেরেছি। আহির ছাড়লো না বোনকে, আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্রিন্সেস, আমার দোষটা কোথায় বলবে? আমি তো তখন দেশেও ছিলাম না, কিছুটি জানতাম না তোমার সাথে কি হচ্ছে। মিম আমাকে ফোন করলে আমি জানতে পারি। আমি তৎক্ষণাৎ বাড়িতে ফোন করেছিলাম তোমার সাথে এমন কিছু না করার জন্য। অনেক চিল্লাপাল্লাও করেছি, কিন্তু কথা তো শোনেনি আমার।
আর আমি আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তুমি সবাইকে ছেড়ে চলে গেছিলে, আমি তো এসে আমার আদুরে বিড়াল শাবকটাও পাইনি। তুমি জানো তো ভাইয়া তোমাকে ছেড়ে থাকতে পারে না, তাহলে অন্যের দোষের জন্য আমাকে কেন শাস্তি দিচ্ছ? আরাবি আহিরকে সরাচ্ছেও না, আগলেও ধরছে না। মিম এগিয়ে এসে আরাবিরকে উদ্দেশ্য করে বলে, মিষ্টু। মিমের ডাকে আরাবি চোখ তুলে মিমের দিকে চাইল। মিম একটা হাসি দিয়ে বলে, তুই চলে যাওয়ার পর তোর ভাইকে কখনো আমি প্রাণ খুলে হাসতে দেখিনি। হয়তো অয়নের সামনে মুখে হাসি আনার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। নিজের দায়িত্ব পালন করার জন্য এখনও রহমান বাড়িতে আছে, কিন্তু আজ পর্যন্ত নোমান বৃষ্টি ছাড়া বাড়ির কারোর সাথে কথা বলেনি। তোর রুমে পর্যন্ত কাউকে ঢুকতে দেয় না, অথচ নিজে রোজ গিয়ে ঢুকে বসে থাকে। তোর আর তোর ভাইয়ের পছন্দ এক, নিজের পছন্দের কোনো খাবার খায় না, কারণ তার বোনেরও তো সেম খাবার পছন্দ। বোন ছাড়া খেতেও পারে না। আজও বাড়িতে ঢুকলে ভুলে প্রিন্সেস বলে চিৎকার দিয়ে দেয়। আমার সাথে এখনো স্বাভাবিক আচরণ করতে পারে না। তুই গেলি, যেতে যেতে আমার সুখ শান্তিও নিয়ে গেলি। মিম কেঁদে দেয়। সহসায় আরাবি হতভম্ব হয়ে আছে। সে এতগুলো মানুষের জীবন এলোমেলো করে দিল। আরাবি ছোটবেলার মতো আহিরের বাহুতে নাক ঘষে দিয়ে আহিরকে বলে, ভাইও মনের সাথে স্বাভাবিক ব্যবহার করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আহির এবার শব্দ করে কেঁদে দেয়। কতদিন পর বোনের মুখ থেকে ভাইও ডাক শুনল। এই প্রশান্তির পরিমাণটা কি করে ব্যক্ত করবে? এত বড় ছেলেকে এইভাবে কাঁদতে দেখে সকলের চোখ ছানা ভরা। অয়ন এগিয়ে আসে আরাবির দিকে। আরাবি জামা টেনে বলে, এই তুমি আমার পাপাকে কাঁদাচ্ছ কেন পচা মেয়ে? আরাবি ভাইকে ছেড়ে অয়নকে কোলে তুলে নেয়। সে যখন সব ছেড়ে ছুড়ে চলে আসে তখনই আদুরে প্রাণটা ভূমিষ্ঠ হয়নি। অয়নকে আদর করে সারাকেও আছে ডাকে। সারা মায়ের দিকে তাকায়। মেহু ইশারায় অনুমতি দিলে সারা গুটি গুটি পায়ে এগিয়ে যায় আরাবির দিকে। আরাবি অয়নকে নামিয়ে সারাকে কোলে নিয়ে আদর করে দেয়। ওদিকে স্রোত গম্ভীর মুখে দাঁড়িয়ে। তার আম্মাজান সবাইকে কোলে নিচ্ছে কেন? এই আবেগপ্রবণ মুহূর্তে আরাবির ফোনটা বেজে ওঠে। ফোন ছিল স্রোতের কাছে। স্রোত গুরুগম্ভীর ভঙ্গিতে হেঁটে এসে আরাবিকে ফোনটা দেয়। আরাবি ছেলের কাছ থেকে ফোনটা নিয়ে রিসিভ করে আসছি বলে ফোন কেটে দেয়। সারাকে কোল থেকে নামিয়ে স্রোতের সামনে বসে, আব্বাজান, আমার একটা কাজ এসে গেছে, এখন একটু বেরোতে হবে, আসতে লেট হতে পারে। আপনি আপনার আব্বাজানের সাথে ঘুমিয়ে যাবেন, ঠিক আছে? স্রোত মাথা নাড়ল। আরাবি নিজের পার্সটা নিয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ল। পেছনে ঘুরে একবার আহিরকে আর সায়নকে উদ্দেশ্য করে বলে, ভাইও তোমার বাবা মা যেন মনে না করে, তাদের আমি ক্ষমা করে দিয়েছি। জীবনে আমি ক্ষমা করব না তাদের। আর সায়ন ভাইয়া, সুদূর বিয়ের ব্যবস্থা করো। বেচারা তন্ময়ের খুব তাড়া বাচ্চা ডাউনলোড দেওয়ার। আদনান রহমান আর আফিয়া রহমান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন আরাবির দিকে। আহিরকে ভাইয়া ডাকতে দেখে তাদের মনে ক্ষীণ আশা জেগেছিল মেয়েটা হয়তো তাদের ক্ষমা করে দেবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে চলে গেল তাদের মেয়ে। বৃষ্টি এখনো এক কোণে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবিরের চোখ এড়ানো না, তা ছোট ছোট পাশে ফেলে বৃষ্টির পাশে ভদ্র বাচ্চার মতো দাঁড়িয়ে পড়ে। পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দেয় বৃষ্টির দিকে। শয়তানের নানি, তুমি কাঁদতেও জানো? মাই গডনেস! আরে আমি তো ভেবেছিলাম তুমি শুধু ঝগড়া করতে জানো। এখন দেখি বেয়ান আমার কাঁদার গুণও আছে। নাও, চোখ মুছে নাও। চোখের পানি নাকের পানি এক হয়ে কাজল লেপটা একদম ভূতের মতো লাগছে, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। এক মিনিট, তুমি তোমার এই বিধ্বংসী রূপ দেখিয়ে সবাইকে হার্ট অ্যাটাকে ষড়যন্ত্র করছো নাকি? কি সাংঘাতিক মেয়ে তুমি! বৃষ্টি নাক মুখ কুচকে ফেলল আরাবির কথা শুনে। চরম উত্তেজিত হয়ে ঝগড়া শুরু করতে গিয়েও দমে যায় বৃষ্টি। এখানে সবাই আছে, তারপর পরিস্থিতি অন্যরকম। নিজেকে খুব কষ্টের সামনে নিয়ে দাঁতের দাঁত চেপে বলল, ঝগড়াটা সারাবার অন্যকে ঝগড়াটা বলে। আর আমি দেখতে যথেষ্ট সুন্দরী মানুষ, আমাকে দেখে হার্ট অ্যাটাক করবে এটা স্বাভাবিক। আর আমাকে বেয়ান কেন বলবেন? আপনার কোন জন্মের বেয়ান আমি? আবির মুচকি হাসল বৃষ্টির কথা শুনে। এই মেয়ে তেজ আছে বলতে হবে। আবির যত সম্ভব নিজেকে গম্ভীর করার চেষ্টা করে বিদ্রুপের স্বরে বলল। মুচকি হাসল বৃষ্টির কথা শুনে। এই মেয়ে তেজ আছে বলতে হবে। আবির যত সম্ভব নিজেকে গম্ভীর করার চেষ্টা করে বিদ্রুপের স্বরে বলল, যাকে জাপটে ধরে গগন বিদারি কান্না করছিলে সে তোমার আপু হয়? বৃষ্টি হ্যাসূচক মাথা নাড়ল। আবির আর একটু পাশ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে, তোমার আপু আবার ভাবি হয়, বড় ভাবি। আবার বড় ভাই আদ্রিয়ান আয়াস চৌধুরীর মিসেস। আবিরের কথা শুনে বৃষ্টির মাথা যেন আকাশ ভেঙে পড়ল।
চিৎকার দিতে গিয়ে দাঁতে দাঁত চেপে সই নিয়ে আবিরকে ভৎসনা করে বলে, হাই আল্লাহ, আমার রসগোল্লার মতো মিষ্টি মাশরুম বোনটা কিনা এত কিছু রেখে ঝগড়ুটের ষাঁড়ের ভাইকে বিয়ে করলো, এইভাবে নিজের জীবনটা হেল করে ফেললো। কি করে আপনার ভাই আমার বোনকে পটিয়েছে? বৃষ্টির কথায় আবির অবাক হওয়ার নাটক করে বলল, তোমার ওই ডাকাত রানী শ্রীমতী ভয়ঙ্কর বদমেজাজি বোন রসগোল্লার মতো মিষ্টি, আবার মাশরুম বলছো? তোমার ওই বোনকে জন্মের পর মধুর বদলে বারুদ খাইয়েছিল। মেয়েরা কথা বলবে মুখ দিয়ে মধু ঝরবে, আর তোমার বোন মুখ খুললে আগুন ঝরে। আবির তার বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, রীতিমতো অপমান করছে। বৃষ্টির মস্তিষ্ক কথাটা ক্যাচ করতে পেরে বৃষ্টি ফুঁসে উঠল আবিরকে কয়টা কড়া কথা বলতে গিয়ে থেমে গেল সায়নের গমগমে কণ্ঠ শুনে। সাউদার সামনে গিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তুমি কতদিন ধরে জানো মিষ্টু এখানে আছে? সাউদার আত্মা কেঁপে উঠল। সে বুঝতে পেরেছে ভাই তার উপর ভীষণ রেগে আছে। যখন সায়ন সাউদার উপর ভীষণ রেগে থাকে তখন তুমি সম্বোধন করে। সাউদাকে ভয় পেতে দেখে তন্ময় সন্তর্পণে সাউদার হাত শক্ত করে ধরে। সাউদা বোধহয় একটু সাহস পেলেও একটা শুকনো ঢোক গিরে ধীর কণ্ঠে বলল। সাউদার উত্তর শুনে সাইমনের রাগ বেড়ে গেল, মুহূর্তেই হুঙ্কার ছাড়ো। তুমি 1 সপ্তাহ যাবৎ জানো অথচ আমাদের কাউকে বলনি। ওয়াও, গ্রেট। এত রেগে যাচ্ছ কেন? সওদাকে হয়তো মিষ্টি বারণ করেছে। জানো তো তোমাদের তোতা পাখি কেমন। ভাইয়ের ধমকে সাউদা ঝরঝর করে কেটে দেয়। পরিবেশ খারাপ হতে দেখে মেহু এগিয়ে এলো, সায়নকে বোঝানোর স্বরে বলল। সায়ন বুঝলো বোধহয় শান্ত হলো সে। জাহানারা বেগম মুখ খুললেন। এই মেয়ের উপর রাগের শেষ নেই। নিজের মেয়েকে অপমানিত হয়ে বাড়ি ছাড়তে হয়েছে। সেই রাগ থেকে হিসিয়ে বলেন তিনি, বাবা, এই ধানি লঙ্কার মেয়ের জন্য এত দরদ সবার। এই অসভ্য মেয়ে কাউকে এক বিন্দু ছাড় দেয় না। একটা কথা বললে 1000টা কথা শুনিয়ে দেয়। কাউকে তো এক রাতেও দাম দেয় না। এই মেয়ের জন্যই এত। আহির চোখের পানি মুছে ধাতস্থ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রত্যেকটা মানুষ বদলে যাওয়ার পিছনে একটা নির্মম অতীত থাকে। কেউ সেই অতীত খতিয়ে দেখে না, সবাই উপরেরটা দেখে বিচার করে। তারা যদি সামনের জনের কষ্টের পরিমাপ করত তাহলে একটু কটূক্তি করতে 10 বার ভাবত। ওই মেয়েটা মোটেও এমন ছিল, আদুরে বাচ্চা ছিল, তোতা পাখির মতো কথা বলতো। একবার হাসতে শুরু করলে হাসতে হাসতে কান্না করে দিত, তবুও থামতো না। একটু বকা দিলে এমন কান্না করতো, কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলতো যেন কেউ মারা গেছে। ওর নুপুরের ঋণিঝিনি আওয়াজে সারা বাড়ি মুখরিত থাকতো। 1001টা বায়নারা নিয়ে আসতো। ওই আদুরে পুতুলটা আজ এত কঠিন হয়ে গেল। যা তোর বাপের কাছে, সে তো তোর জন্য অপেক্ষা করতে জাহান্নামের চৌরাস্তায়। নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছে এক মেয়ে, তার পায়ের নিচে পড়ে কাতরাচ্ছে এক প্রাপ্তবয়স্ক ছেলে। জীবন বাঁচানোর তাগিদে মেয়েটার পায়ে পড়ে হাউমাউ করে কাঁদছে। নির্দয় রমণী হাসছে, এই যেন সে খুব মজা পাচ্ছে। হাসতে হাসতেই নিজের স্টেলেটোটা বসিয়ে দিল ছেলেটার বুকে। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ল। গলা কাটা মুরগির মতো ছটফট করছে ছেলেটা। মেয়ের হাসির মাত্রা দ্বিগুণ হয়। এই মুহূর্তে এই মেয়েটাকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর লাগছে। এই নির্জন রাস্তায় মেয়েটার হাসির শব্দ অতিমাত্রায় ভয়ানক লাগছে। মেয়েটাকে একজন একটা রিভলভার ধরিয়ে দিয়ে বলে, এই তোমার জন্য আমি একদিনেই ফেসে যাব। আমার জান মান সবেই যাবে। এতটা নির্দয় কেউ হয়? কতগুলো মার্ডার করেছে বিগত কয়দিনে, আর সব কয়টা ভিআইপি লোক মেরেছে। জানো ওপর মহল থেকে কত প্রেশার আছে? মেয়েটা হাসি থামিয়ে এগিয়ে আসে সঙ্গীর নিকটে। রিভলভারটা ঘোরাতে ঘোরাতে বলে, তুমি কি চাইছো? এদেরকে আমি এত সহজে ছেড়ে দেব? তাহলে এখানেই সব সমাপ্ত করছে দেই। ছেলেটার মুখে অমাবস্যা নেমে এলো। একটু থেকে বোঝানোর স্বরে বলল, আমি সেটা বোঝাতে চাইনি। আমি বলতে চাইছি এতটা নির্দয় না হলেও পারো। এমনভাবে সব কয়টারে মারো যেন স্বাভাবিক মৃত্যুর হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অ্যাক্সিডেন্ট বলে ধাবাচাপা দেওয়া যায়। কিন্তু তুমি এমনভাবে সবাইকে মারছো যে কেউ বুঝে যাবে এটা ঠান্ডা মাথায় করা খুন। কোনো সাইকোপ্যাথ নিজের আত্মতৃপ্তির জন্য করেছে। মেয়েটা রহস্যময় হাসি রাস্তার ওপর বসে পড়ে। এদেরকে ছটফট করতে দেখলে আমার প্রশান্তিতে বুকটা ভরে আসে। এতটা শান্তি, এত আনন্দ কোনো কিছুতেই পাই না আমি। আর ওদেরকে একটা নির্মম মৃত্যু দেয়া আমার জীবনের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য পূরণ করলে আমার মরেও শান্তি। আর একটা কারণ আছে জানো কি?
এদের এই নির্মম মৃত্যু দেখে ওর সঙ্গীদের একটা ভয় চেপে বসবে। একটার পর একটা নিজের সঙ্গীদের মরতে দেখে ভেতরে ভেতরে ভয় গুমড়ে মরবে। নিজেদের পাপের দৃশ্য এক এক করে চোখের সামনে দেখতে পাবে। বেঁচে থাকতেই জাহান্নামের ধারণা পাবে। কথার মাঝেই রিভলভার তাক করলো ছেলেটার মাথার ওপর। অতি ধীরে সুস্থে ট্রিগার চেপে দিল। অগ্নি ছেলের খুঁড়িতে 3টা বুলেট ফুরে বের হয়ে গেল। নিস্তব্ধ এই রাতে গুলির শব্দ ভয়ানক শোনালো। পাশের গাছে পাখির ডানা ঝাপটানোর আওয়াজ পাওয়া গেল। ভয় পালিয়েছে হয়তো। মেয়েটা রিভলভারটা ছেলেটার দিকে বাড়িয়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। বাতাসে ধুলো উড়িয়ে গাড়ি নিয়ে ছুটল নিজ গন্তব্যে।